৪৪ বছর পর আবারও চাকসুর ভিপি ও জিএস সহ বেশিরভাগ পদে জয় পেল ছাত্র শিবির। বুধবার দিনভর নির্বাচনে এজিএস সহ ২টি পদ ছাড়া বাকি সব পদে জিতেছে শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। সারারাত গণনা শেষে ভোরে ফল ঘোষণা করেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার। ১৯৮১ সালে চাকসুর পঞ্চম নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছিল ছাত্র শিবির। সেবার ভিপি, জিএস ও এজিএস সহ সম্পাদকীয় ১৭টি পদের ১৪টিতে জয় পায় শিবির সমর্থিত জসিম গাফফার পরিষদ। এর বাইরে 10টি সদস্য পদের 8টিতে জয় পায় তারা। ১৯৯০ সালের চাকসু নির্বাচনে সর্বদলীয় ছাত্র ঐক্যের কাছে ধরাশায়ী হয় শিবির। এরপর ৩.৫ দশক নির্বাচন হয়নি। এবারের নির্বাচনে আবারও চাকসুর নিয়ন্ত্রণ শিবিরের হাতে। এজিএস ও সহক্রিয়া সম্পাদক ছাড়া ২৬ পদের ২৪টি শিবিরের ঝুলিতে। ফল ঘোষণার সময় শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান প্রধান নির্বাচন কমিশনার। অন্যান্য দায়িত্ব পালন করেছেন প্রত্যেকেই আমার প্রথম কৃতজ্ঞতা গ্রহণ করুন। সবাইকে নিয়ে অংশগ্রহণমূলক ক্যাম্পাস গড়ার কথা বলছেন চাকসুর নতুন ভিপি। একটা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। ইনশাল্লাহ আজকে থেকে আমাদের যে পথ চলা শুরু হলো, আমরা চাই এই ক্যাম্পাসটা সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাসে পরিণত হোক। আমাদের অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছে এক একটা পদে, তো আমরা চাই সবাইকে নিয়ে সবার চিন্তাকে অ্যাকোমোডেশন করেই আমরা একটা সুন্দরভাবে যেন চাকসুকে পরিচালনা করতে পারি। তবে ফল ঘোষণার আগে কিছু নাটকীয়তা দেখা দেয়। 2টি হল সংসদের ফল নিয়ে আপত্তি তোলেন প্রার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ থাকবেই, আমরা এই সকল অভিযোগগুলো নিয়েছি। আমরা আমলে নিয়ে আলোচনা করে দেখেন আমরা পুনর্গণনার মধ্যে একটা বড় সিদ্ধান্ত নিলাম। তো আমরা শিক্ষার্থীদের অভিযোগকে যৌক্তিক মনে করে এটা আমলে নিয়েছি, আর যেগুলো আমরা মনে করেছি যে তাদেরকে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন ব্যাখ্যা দিয়েছি। এবারের এজিএস পদে জিতেছেন ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক, আর সহক্রিয়া সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহমুদ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চাকসু নির্বাচনের আরো খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, 2টি পদ ছাড়া তো বাকি সব পদেই ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করেছে। নির্বাচনের পর থেকে সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি, আর বিজয়ী প্রার্থীরা কি বলছেন? আসলে ভোর 4টার দিকে এই ফলাফল ঘোষণা হয়েছে। স্বভাবতই নেতাকর্মী বা একেবারে খুব বেশি দল ঘনিষ্ঠ লোকজন ছাড়া সাধারণ শিক্ষার্থী যারা, তারা আসলে তাদের খুব একটা অবস্থান এই ক্যাম্পাসে বাইরে ছিল না। সবাই হলে এবং যার যার বাসায় ছিল। আর যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি চট্টগ্রাম শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, সুতরাং বুঝতে পারছেন সেখানে আবাসিক ছাত্র শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। তো সেই হিসেবে আসলে প্রাথমিকভাবে একেবারে যারা সেখানে সাধারণ শিক্ষার্থী, তাদের খুব বেশি মতামত আমরা এখনো পাইনি। তবে যারা সেখানে উপস্থিত ছিলেন, বিশেষ করে শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকরা, তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিশেষত 3.5 দশক পরে এই যে চাকসু নির্বাচন, সেটিকে ঘিরে গত কয়েক মাস ধরে যে ক্যাম্পাসে বেশ সাজ একটি রব, উৎসবমুখর একটি পরিবেশ তৈরি হয়েছিল, সেটির চূড়ান্ত দিনে এসে কিন্তু তারা বেশ উৎফুল্ল হয়েছেন তাদের জয়ের ব্যাপারে। জয়ের ফলে তারা নিজের বেশ তৃপ্তি দেখিয়েছেন। এবং চাকসুর ভিপি তিনি কিন্তু নির্বাচিত হয়ে সাথে সাথেই যেটি প্রতিক্রিয়ায় বলেছেন যে যারা তার প্যানেলের বাইরে নির্বাচিত হয়েছেন তাদেরকে সহ পাশাপাশি যারা নির্বাচিত হতে পারেনি কিন্তু বিপুল সংখ্যক ভোট কিন্তু পেয়েছেন, সেই ম্যান্ডেটগুলোকে মাথায় রেখেই তারা চেষ্টা করবেন সবাইকে সাথে নিয়ে একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে, একটি স্বপ্নের ক্যাম্পাস গড়ে তুলতে। এবং সেই প্রেক্ষাপটে তিনি সকলের পরামর্শ প্রত্যাশা করেছেন। এছাড়া কোনো ভুল ত্রুটি যদি কোথাও কখনো হয়, সেক্ষেত্রে যাতে তাদেরকে সেই ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া হয়, সেই বিষয়টিও তিনি প্রত্যাশা করেছেন। এর আগে গতকাল বিকেল 4টায় এই নির্বাচন শেষ হওয়ার পর
বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে, বিশেষ করে ছাত্র দলের পক্ষ থেকে দফায় দফায় নানামুখী অভিযোগ করা হয়েছিল, নানা বিষয় নিয়ে আসলে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে দায়ী করা হয়েছিল। তারপরও কিন্তু ছাত্রদল কিন্তু তাদের নির্বাচনের ফলাফল বর্জন বা নির্বাচন থেকে সারাদিন এর আগে নির্বাচন থেকে সরে আসার কোনো ঘোষণা কিন্তু দেয়নি। ফলে তারা শেষ পর্যন্ত নির্বাচনে থেকেছে, নির্বাচনের ফলাফলের সাথে থেকেছে এবং তারা বলেছে যে তাদের যে সমর্থক তাদেরকে আশা নিয়ে ভোট দিয়েছেন তাদের সেই আশা গুড়েবালি করতে চান না। তারপর আমরা দেখেছি যে এজিএস এর মতো একটি গুরুত্বপূর্ণ পদ এবার ছাত্রদলের পক্ষে গেল এবং আর অনেকগুলো পদে আসলে তারা বেশ ভালো লড়াই করেছে। তো সবকিছু মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশের সমাপ্তি হলো এবং দীর্ঘ ৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে আবারও শিবির তাদের একক যে আধিপত্য সেটি আবার ফিরিয়ে নিয়ে আসলো। চাকসু নির্বাচনের পরের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচনের ভোট আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে ভোট কেন্দ্রগুলো। সকালে রাকসুর নির্বাচন কমিশন অফিস থেকে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জাল ভোট প্রতিরোধে শিক্ষার্থীদের ইউনিক কার্ড যাচাই সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া প্রতিটি কেন্দ্রই থাকবে সিসিটিভির নজরদারিতে। ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ভোট দেবেন শিক্ষার্থীরা। রাকসু নির্বাচন নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজার রহমান মিলন। দুঃখিত, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। চলে যাচ্ছি তার কাছে। মুস্তাফিজ, কি অবস্থা দেখতে পাচ্ছেন? এখন তো একেবারে সবশেষ কেন্দ্রর পরিস্থিতি নিয়ে আপনি জানাবেন। সকাল ৯টা থেকে তো ভোট গ্রহণ শুরু হতে চলেছে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং চলবে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। এবং আমরা এখন যেটা দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ যেই প্রধান গেটগুলো ছিল সেগুলোতে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে নির্বাচনী সরঞ্জামাদি অর্থাৎ প্রত্যেকটি বুথে ৯টি যে কেন্দ্র ৯টি ভবনের ১৭টি যে কেন্দ্র রয়েছে সেখানে ৯৯০টি বুথ রয়েছে। প্রত্যেকটি বুথেই ব্যালট বক্সগুলো সেগুলো বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে। এরপরে ব্যালট পেপারগুলো যাবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই সেগুলো আইনশৃঙ্খলা বাহিনী থাকবে এবং প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার তাদের উপস্থিতিতেই এগুলো বিতরণ হবে। এবং সেই সাথে বক্সগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে যে সেখানে কোনো কাগজ রয়েছে কিনা বা অর্থাৎ কোনো আগে থেকে কোনো ব্যালট ভেতরে প্রবেশ করা আছে কিনা এই বিষয়গুলো চেক করা হবে। এরপরে ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, অর্থাৎ ৩৫ বছরের অপেক্ষা অবসান বলা যেতে পারে যে ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটবে। তা আমরা এখন পর্যন্ত দেখেছি যে নিরাপত্তা বাহিনীর যে অবস্থা, নিরাপত্তা আইন অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজশাহীতে এর আগে ২০০০ পুলিশ সদস্য মোতায়েনের কথা বলা হলো, সেটি পরে বৃদ্ধি করা হয়েছে। এখন পর্যন্ত ২৩০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং বহিরাগতদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। সেই সাথে শিক্ষার্থীরা প্রবেশ করলে তাদের আইডি কার্ড ছাড়া ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে পারবে না এবং অন্য কেউ বিশেষ করে যারা কর্মচারী রয়েছেন তারাও প্রবেশ করতে চাইলে তাদের পরিচয়পত্র দেখিয়েই তারা প্রবেশ করতে পারবেন। এবং এখানে প্রত্যেক ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাবিতে মোতায়েন করা হয়েছে। সেই সাথে মেটাল ডিটেকটিভ সহ যে চেকিং যে বিষয়গুলো রয়েছে তাছাড়া কেউ কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে না। আর ভোটের পদ্ধতি যদি বলা হয়ে থাকে, আমরা যতটুকু দেখেছি যে এখানে শিক্ষার্থীরা জাল ভোট যদি কেউ দিতে চায় সেই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থাটি করা হয়েছে, এখানে যে অমোচনীয় কালির যে বিষয়টি রয়েছে এখানে তারা বলেছেন যে উন্নত মানের কালি ব্যবহার করা হবে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। সেই সাথে কোনো শিক্ষার্থী ভোট দিতে গেলে তাকে ৩ স্তরের নিরাপত্তা অর্থাৎ ৩ স্তরে তাকে যাচাই বাছাই শেষে তিনি ভোট দিতে যেতে পারবেন, এই বিষয়গুলো রয়েছে। অর্থাৎ এখানে নির্বাচন কমিশন বলছেন যে তাদের স্বচ্ছতা এবং তাদের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা যা করণীয় তার সবকিছুই এখন করা হবে। এবং এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু একটি বার্তা দেওয়া হয়েছে যে এখানে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। কে কোন দলের বা মতের সেগুলো তাদের কাছে বিবেচ্য বিষয় নয়, তাদের অর্পিত দায়িত্ব সেটি তারা পালন করবেন। এবং এখানে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাবি প্রশাসনকে সহায়তা করতেই মূলত এখানে প্রশাসন
বিশেষ আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা এখানে মোতায়েন রয়েছেন এবং সেই সাথে আমরা দেখেছি যে এর আগে 12 প্লাটুন র্যাব এবং 6 প্লাটুন বিজিবি এরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে, সেই সাথে তারা টহল দিবেন এবং যে কোনো মুহূর্তেই তারা প্রশাসনের সহায়তার জন্য সর্বদা প্রস্তুত থাকবেন, এটিও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আর আমরা এখন পর্যন্ত দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি নিরাপত্তা দ্বারা বেষ্টিত রয়েছে, প্রত্যেকটি বুথ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন এবং সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় এখন বলা যেতে পারে রাবি। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সকাল 9টা থেকে। এখন পর্যন্ত সবশেষ প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। শেষ মুহূর্তেও জুলাই সনদ স্বাক্ষর নিয়ে জটিলতা। নোট অব ডিসেন্টে আপত্তি জানিয়ে সই না করার ঘোষণা বাম জোটের। এনসিপি এখনও অনিশ্চিত সই করার বিষয়ে। তাদের দাবি, সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার উল্লেখ থাকতে হবে। এদিকে গণভোটের দিনক্ষণ নিয়ে নিজেদের অবস্থানে অনড় বিএনপি ও জামায়াত। দ্বিতীয়বার মেয়াদ বাড়ানোর পর বুধবার ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের শেষ দিন। তাই জরুরি বৈঠক ডাকা হয় সন্ধ্যায়, যেখানে উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সব দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুলাই সনদে স্বাক্ষরের অনুষ্ঠান করতে চায় ঐক্যমত্য কমিশন, কিন্তু এই স্বাক্ষর নিয়েই তৈরি হয়েছে সংকট। নোট অব ডিসেন্টের বিষয়ে আপত্তি বাম জোটের, ঘোষণা দিয়েছে সনদে সই না করার। এই জুলাই জাতীয় সনদের যে পটভূমি, সেই পটভূমির মধ্যে সেখানে সঠিক ইতিহাস বর্ণিত হয় নাই। আগামী 17 তারিখ সেখানে এই জুলাই জাতীয় সনদে এই 5টি দলের কথা বললাম, তারা স্বাক্ষর করব না। বাস্তবায়ন নিয়ে ঐক্যমত্য হলেও সে প্রক্রিয়া উল্লেখ নেই সনদে। এ নিয়ে আপত্তি জাতীয় নাগরিক পার্টির, তাই দলটি স্বাক্ষর করবে কিনা তা নিশ্চিত করেননি নেতারা। জুলাই সনদের বিষয়ে আমরা স্বাক্ষর করব কি করব না, সেই বিষয়গুলোকে আমরা বিবেচনাধীন রেখেছি। এই শর্তের উপরে যে কমিশন এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির কাছে ক্লিয়ার রুটম্যাপ তারা উপস্থাপন করবে। শেষ বৈঠকেও জামাত তাদের দাবিতে অনড়। জাতীয় নির্বাচনের আগে সনদের বিষয়ে গণভোট চায় তারা। সনদে স্বাক্ষর নিয়েও পরিষ্কার কিছু জানাননি নেতারা। গণভোট আগে হতে হবে নভেম্বরে। আমরা সাজেস্ট করেছি 2টা গণভোটের নজির আছে, 17 দিন হয়েছে, 21 দিন হয়েছে। সিগনেচারের ব্যাপারে তো প্রশ্ন করবেন কিনা, তো সেই প্রশ্নের জবাবটা দিয়ে বলতে চাইতেছি যে মাত্র 1 দিন বাকি আছে, ওই দিন গেলেই ইনশাআল্লাহ দেখে ফেলবেন। সই করতে আপত্তি নেই বিএনপির, তবে গণভোট বিষয়ে তাদের স্পষ্ট অবস্থান, জাতীয় নির্বাচনের দিনই হতে হবে সেটি। আমরা জুলাই জাতীয় সনদ সবাই স্বাক্ষর করব। যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, এগুলো একদম পরিষ্কারভাবে দফাওয়ারি উল্লেখ থাকবে কি বিষয়ে কিভাবে নোট অফ ডিসেন্ট আছে। শুক্রবার সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে হবে জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর অনুষ্ঠান। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাই ও জনসংযোগে ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদিও তাদের নির্বাচনী জোটে চাচ্ছে বিএনপি ও জামায়াত, তবে এই দুই দলের বাইরে গিয়ে আলাদা জোট করার পক্ষে দলটির অনেক নেতা। একথা জানিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলছেন, জোট না একক নির্বাচন এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে সারা দেশে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। রাজনৈতিক দলগুলোর প্রস্তুতিও চলছে জোরে সোরে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন সামনে রেখে চালিয়ে যাচ্ছে প্রার্থী বাছাইয়ের কাজ। যাদের নামে বিতর্ক নেই এমন স্বচ্ছ ইমেজের নেতাদের অগ্রাধিকার দিয়ে চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। যেহেতু ঐক্যমত্য কমিশনের সংস্কারের বিষয়গুলো একটা পরিণতির দিকে অগ্রসর হওয়ার পরিবেশ তৈরি হয়েছে, বিচারের বিষয়টাও খুব অল্প পরিসরে হলেও সেটা অগ্রসর হয়েছে। আমরা সামনের যে নির্বাচন, সে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। বিএনপি ও জামায়াত দুই দলই এনসিপিকে তাদের নির্বাচনী জোটে রাখতে চাচ্ছে। বিষয়টি নিয়ে দলের নির্বাহী কাউন্সিলের সভায়ও আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি। আমরা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিইনি, কারোর সঙ্গে আমাদের নির্বাচনী জোট নিয়ে কোনো আলাপ আলোচনার জায়গাও আমরা এখন পর্যন্ত ওপেন করিনি। কিন্তু আমরা ওপেন যে যদি জাতীয় স্বার্থে প্রয়োজন হয় সেক্ষেত্রে জোট হতে পারে।
দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির কাজও চালিয়ে যাচ্ছে এনসিপি। অক্টোবরের মধ্যে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে আহ্বায়ক কমিটি করার লক্ষ্য তাদের। সাংগঠনিক কাজকর্ম চলছে সারা দেশেই। আমাদের আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। আমরা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দিয়ে কাজগুলো করছি, আমাদের মুখ্য সংগঠক দয় কাজ করছেন। তো আমরা এখন আমাদের সাংগঠনিক দিকটাতেই বেশি আমরা চিন্তা করছি। এনসিপি নেতাদের অনেকেই তাদের নির্বাচনী এলাকায় জনসংযোগে ব্যস্ত। প্রার্থিতা চূড়ান্ত হলে পুরোদমে নামবেন ভোটের মাঠে, জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। দীর্ঘ সময় ধরে আলোচনা চলছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে প্রযুক্তির অপব্যবহার করে অপতথ্য ঠেকাতে অস্ট্রেলিয়ার সহায়তা চাইতে পারে বাংলাদেশ। সফররত অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহু সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যান আলীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান ইসি সচিব। বলেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানতে চেয়েছে দেশটি। এর আগে অস্ট্রেলিয়ার মন্ত্রী অ্যান আলীর নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনারের সাথে। বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সুসান রাইলও উপস্থিত ছিলেন। সচিব জানান, এটি মূলত সৌজন্য সাক্ষাৎ। তবে বাংলাদেশ সফরে আসার আগে অস্ট্রেলিয়ার মন্ত্রী অ্যান আলী এক বিবৃতিতে জানান, বাংলাদেশের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে উত্তরণকে স্বাগত জানায়। এই বিষয়ে বাংলাদেশকে সহায়তা করবে দেশটি। সহযোগিতার বিষয়ে যেটা আজকে আলোচনার ক্ষেত্রে এসছে সেটা হচ্ছে যে প্রযুক্তির অপব্যবহার, এটার ব্যাপারে আমরা বলেছি, প্রকারান্তরে আমি বলেছি যে আমরা এই জিনিসটা এখনও আমাদের একটা বিষয় যেটা আমরা এআই ইন্টারভেনশন, মিসইউজ অফ ইনফরমেশন, অ্যাবিউজ অফ ইনফরমেশন, ফেক ইনফরমেশন, এই সমস্ত ব্যাপারে এটা ওনাদেরও আছে। প্রধান উপদেষ্টা আবারও নিশ্চিত করলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। বৈঠকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, জুলাই সনদ হারিয়ে যাবে না, স্কুল কলেজ পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে। এটি জাতির জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। এই ইতিহাসে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের কথা জাতি স্মরণ করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বারে বারে বলছি, যত জায়গায় গেছি, এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসেছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এটা এই সব এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ, এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে হলে কি হয়, ওরকম না। এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছে এটা উৎসবমুখর নির্বাচন হবে। আবারও হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত 12টার দিকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, কারাগারে থাকার সময় সঠিক চিকিৎসা না পাওয়ায় বারবার অসুস্থ হয়ে পড়ছেন খালেদা জিয়া। বুধবার দিবাগত রাত 12:15টার দিকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য গুলশানের নিজ বাসা ফিরোজা থেকে বের হন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে ভর্তি রাখার সিদ্ধান্ত নেন তার মেডিকেল বোর্ডের সদস্যরা। এরপর তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। অবস্থার অবনতি না হলেও স্থিতিশীল আছে বলে জানান তিনি। এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে এবং উনি হাসপাতালের কেবিনে এখন এই মুহূর্তে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের অধীন এবং তার নেতৃত্বে একটা মেডিকেল বোর্ড আগে যেটি ছিল। বেগম খালেদা জিয়ার হার্টের রোগসহ নানা জটিলতা আছে জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, দীর্ঘদিন স্বাভাবিক চিকিৎসা না পাওয়ায় মাঝে মাঝেই তার অবস্থার অবনতি হয়। এই সমস্ত রোগের যে ন্যাচারাল কোর্স অফ ট্রিটমেন্ট যা হওয়া উচিত সেরকম না হওয়ার কারণেই ওনার মাঝে মাঝেই ওনাকে আপনারা দেখছেন যে আমরা লন্ডনেও চিকিৎসার জন্য যখন উনি গিয়েছিলেন ওখান থেকে মোটামুটি উনি বেশ
সুস্থ হয়ে উনি দেশে ফেরত আসার পরবর্তীতে উনি আবারও অসুস্থ বোধ করেন। আগামী 1-2 দিনের মধ্যেই বিএনপি চেয়ারপারসনের বাড়িতে ফেরার সম্ভাবনা আছে বলেও জানান এই চিকিৎসক। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ সকাল 10টায়। এবার ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। ফলাফল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে জানা যাবে। পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে কাল থেকে 23শে অক্টোবর পর্যন্ত। এবার এইচএসসি পরীক্ষা শুরু হয় 26শে জুন, শেষ হয় 19শে অগস্ট। এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেন 12,51,111 জন শিক্ষার্থী। তাদের মধ্যে 6,18,000 ছাত্র এবং 6,33,000 ছাত্রী। সারা দেশে 2,797টি কেন্দ্র হয় পরীক্ষা। তিন দফা দাবি না মানা হলে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বুধবার প্রায় 4 ঘণ্টা শাহবাগ অবরোধ শেষে শহীদ মিনারে ফিরে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। এদিকে শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 5 থেকে 20% পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। প্রজ্ঞাপন জারি না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষকরা পুলিশের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ায় জানান প্রতিবাদ। সকালে শহীদ মিনারে চলমান কর্মসূচি থেকে শাহবাগ অবরোধের ঘোষণা দেন তারা। দাবি না মানলে শিক্ষার্থীদের নিয়ে জাতীয়করণের 1 দফা আন্দোলনের কর্মসূচির কথা বলেন শিক্ষক কর্মচারীরা। টাকাটা উল্লেখ করতেছি 1000 টাকা, আপনারা আমাদেরকে আইনা দেন। 1000 টাকা যদি বাসা ভাড়া আইনা দিতে পারেন আমরা এখান থেকে চলে যাব। মাত্র 12,500 টাকার পে স্কেলে সে 20% কত টাকা পাবে? সরকারকে এতটুকু টাকা তার ফান্ডে নেই। এজন্য আমরা আমাদের দাবি চাই, আমরা আন্দোলন চাই না, আমরা আমাদের দাবি পূরণ করতে চাই। রাস্তায় আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা বসে পড়েছি। আজকে প্রজ্ঞাপন না নিয়ে আমরা বাড়ি যাচ্ছি না ইনশাআল্লাহ। আজকে যদি এই দাবি মেনে নেওয়া না হয়, আগামীকাল থেকে আমাদের দাবি শুরু হবে। 1 দফা জাতীয়করণ করতে হবে সারা বাংলাদেশে। এদিকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া সরকারের সক্ষমতা অনুযায়ী 20% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বাড়ি ভাড়া বৃদ্ধির পাশাপাশি 1500 টাকা চিকিৎসা ও 75% উৎসব ভাতা দেওয়ার প্রস্তাবও করা হয়েছে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিরপুরের শিয়ালবাড়ির বাতাসে এখন ভাসছে পোড়া রাসায়নিক পদার্থ। চারপাশে এখন শুধুই কেমিক্যালের গন্ধ। পুড়ে যাওয়া ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার কাজে আরও সময় লাগতে পারে। বুধবার অভিযানের দ্বিতীয় দিন শেষে একথা জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার আগে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামটির সংস্কারে বারবার তাগিদ দেওয়া হলেও আমলে নেয়নি মালিকপক্ষ। 2 দিনেও উদ্ধার কাজ শেষ করতে পারেনি ফায়ার সার্ভিস। বুধবার দুপুরে মিরপুরে কেমিক্যাল গুদামে দ্বিতীয় দফায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার ফাইটার টিম। প্রথমে ড্রোন দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হয়, এরপর পানি দিয়ে রাসায়নিকের গুদাম পরিষ্কার করা হয়। এতে আবারও বাড়তে থাকে ধোঁয়া, নিয়ন্ত্রণে আসে আগুন। তবে দ্বিতীয় দিনেও পুড়ে যাওয়া গার্মেন্টস ও রাসায়নিকের গুডাউনে ভেতরে ঢুকতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। আপাত দৃষ্টিতে এটা একটা অনেকাংশে ড্যামেজ এবং এখানে যে কোনো সার্চ অপারেশন করাটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিটা এড়ানোর জন্য আমরা প্রোটেকশন নিয়ে ধাপে ধাপে কাজ করছি। এটা সার্চ অপারেশন চালানোর জন্য আরও সময় লাগবে এবং আমাদের হয়তো আরও 36 ঘন্টা কি আরও 72 ঘন্টাও আমাদের ওয়েট করা লাগতে পারে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও বলা হয়, ক্ষতিকর কয়েক প্রকারের রাসায়নিক ছিল আলম ট্রেডার্স নামের গুদাম ঘরে। সেখানে পানি দিয়ে পরিষ্কার করতে গেলেই জমে থাকা রাসায়নিক পদার্থ বেরিয়ে আসতে শুরু করে, ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। এই যে তেজস্ক্রিয়তা, এটা কিন্তু 400-500 গজ পর্যন্ত থাকবে এবং এই এলাকায় এখন সম্পূর্ণ আমরা যে এরিয়াতে রয়েছি এটা সম্পূর্ণ হ্যাজার্ডাস একটা এরিয়া, সুতরাং এখান থেকে দূরে চলে যাওয়াটাই শ্রেয়। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা। তিনি জানান, জনবহুল এলাকায় অবৈধভাবে কেমিক্যালের গোডাউন গড়ে তোলা হয়েছে। এটা বহু দিনের বহু যুগের একটা অরাজকতা এবং আমাদের
ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে পুড়ে যাওয়া গার্মেন্টস ও আলম ট্রেডার্সের গোডাউনের অনুমোদন ছিল না। এর আগে ভবন সংস্কারে তাদের 3 দফা চিঠি দিয়েছিল ফায়ার সার্ভিস। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। চলতি মাসের প্রথম 2 সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে 4 শিশু। হাসপাতালে ধারণ ক্ষমতার 4 গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। আক্রান্ত শিশুদের বেশিরভাগের বয়স 2 থেকে 8 মাস। শিশুদের নিয়ে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। দিনে গরম, রাতে ঠান্ডা। আবহাওয়ার এমন পরিবর্তনে খাগড়াছড়িতে নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর, সর্দি সহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। চলতি মাসের প্রথম 2 সপ্তাহে জেলায় নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা গেছে 4 শিশু। প্রতিদিন সদর হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন কয়েকশো রোগী। দেখানোর পরে ভর্তি দিচ্ছে, ভর্তি দেওয়ার পরে এখানে গ্যাস দিছি, গ্যাস দেওয়ার পরে ইঞ্জেকশন মারছে, এখন ভালো আছে। এখানে শিশু ওয়ার্ডের সংখ্যা খুবই সীমিত, 15টা সিট। এখানে রোগী অনেকগুলো রোগী, 3 গুণ 4 গুণ রোগী বেশি এখানে। হাসপাতালের 15 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে অন্তত 62 জন। জনবল ও শয্যা সংকটে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী সামাল দিতে দ্রুত নির্মাণাধীন ভবনের কাজ শেষ করার দাবি সংশ্লিষ্টদের। শয্যা সংখ্যা কম থাকার কারণে রোগীদের অনেক ভোগান্তি স্বীকার করা হচ্ছে। যদিও 250 বেড কাজে চলছে, সেটা যদি অতি দ্রুত সত্তর কাজ শেষ হয় তাহলে পরে আমাদের যে শয্যা সংখ্যা, রোগীদের বাচ্চারা যে ফ্লোরে থেকে সেবা নিতে হচ্ছে, সেটা অন্ততপক্ষে আমরা মুক্তি পেতে পারতাম। এদিকে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক। বাচ্চাকে যথেষ্ট পরিমাণ হাইড্রেশন করানোর জন্য বাচ্চাকে পানি খাওয়ানোটা ঠিকঠাক মতো রাখতে হবে। ঘেমে গেলে শরীর কুসুম কুসুম পানির মধ্যে মুছে দেওয়া, গোসল করানো, এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। আর সর্দি কাশি হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 বছর আগে চালু করা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এখনও যেতে পারেনি স্থায়ী ক্যাম্পাসে। ভাড়া বাসাতেই চলছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে পড়াশোনা ও গবেষণা কাজ। দ্রুত স্থায়ী ক্যাম্পাসের দাবি শিক্ষার্থীদের। কুড়িগ্রাম চিলমারি রাস্তার পাশে ভবনটি দেখে বোঝার উপায় নেই এটি কোনো বিশ্ববিদ্যালয়। তবে সাইনবোর্ড দেখে পরিচয় মেলে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের। কুড়িগ্রাম শহরের টেক্সটাইল মোড়ে ভাড়া ভবনে 2023 সাল থেকে এভাবেই চলছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের অভিযোগ, প্রয়োজনীয় শ্রেণীকক্ষ, ব্যবহারিক ক্লাসের সরঞ্জামাদি না থাকায় বিপাকে আছেন তারা। বিশ্ববিদ্যালয়টি নতুন, আমাদের কোনো স্থায়ী ক্যাম্পাস নেই এবং আমাদের প্র্যাকটিক্যাল করার জন্য যথেষ্ট পরিমাণে রিসোর্স আমাদের প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়নি। আমাদের কোনো ল্যাব ফ্যাসিলিটিস নেই। এই যে আমরা যে প্র্যাকটিক্যালগুলো করতেছি, সেটা প্র্যাকটিক্যালি অনেক কিছু হচ্ছে যে আমাদের প্র্যাকটিক্যালি করা হচ্ছে না, যেটা আমরা শুধু স্যারদের কাছে শুনতে পারতেছি বা জানতে পারতেছি, কিন্তু আমরা সেটা প্র্যাকটিক্যালি করতে পারতেছি না। আমাদের স্থায়ী ক্যাম্পাস, আমাদের স্থায়ী হল, এগুলো আর্জেন্ট হওয়া অনেক বেশি জরুরি। সমস্যা ও সংকটের কথা স্বীকার করে স্থায়ী ক্যাম্পাসের জন্য কাজ চলছে বলে জানিয়েছেন ভিসি। আগামী 6 মাসের মধ্যে আমাদের ফিজিবিলিটি স্টাডি এই প্রজেক্টটি সম্পন্ন হলে পরে আমরা ডিপিপিটা খুব দ্রুত আশা করছি আমরা পেয়ে যাব এবং সেই অনুযায়ী আমাদের যে স্থায়ী ক্যাম্পাসের যে অবকাঠামো সেটি আমরা শুরু করতে পারব। কৃষি ও মৎস্য অনুষদে 80 জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে যাত্রা শুরু করে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুষ্টিয়ার ছেউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি কেন্দ্রিক গড়ে উঠেছে বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প। এখানকার কারিগরদের তৈরি বাদ্যযন্ত্র, পোশাক, অলংকার সহ নানান সামগ্রী আকর্ষণ করছে দেশি বিদেশি দর্শনার্থীদের। এসব শিল্প বাউল দর্শন ও সংস্কৃতির প্রসারের পাশাপাশি ক্ষুদ্র ও কুটির শিল্পের বিশাল এক বাজার তৈরি করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন আখড়াবাড়ির পাশেই অবস্থিত অচিন পাখি নামে এই কারখানা। এখানে তৈরি হয় একতারা, দোতারা, খমক, ডুগি, হাতবায়া, টুপি, গামছা, লুঙ্গি, অলংকার সহ বাউল সাজসজ্জার নানা উপকরণ।
এই উপকরণগুলোর প্রায় অর্ধ শতাধিক হস্তশিল্প কারখানা রয়েছে এখানে। আখড়াবাড়ি ঘিরে লোকজ জিনিসপত্র ও হস্তশিল্পের দোকানগুলোতে স্থানীয়ভাবে তৈরি এসব সামগ্রীর রয়েছে ব্যাপক চাহিদা। বছরে দুবার লালন মেলা চলাকালে চাহিদা আরও বেড়ে যায়। এসব সামগ্রী কেনেন দেশ বিদেশ থেকে আসা দর্শনার্থীরা। লালন সংগীতের জন্য যা প্রয়োজন, যে যন্ত্রগুলি দরকার, সেগুলি এখানে খুব ভালো মানের পাওয়া যায়। খমক আছে, হাতবায়া আছে, একতারা আছে, ডুগি আছে, মানে আরো বিভিন্ন জিনিস আছে। লোকের হাতে আমার তো ইচ্ছা আছে যে বাংলাদেশে সব মানুষের হাতে একতারা ধরাই দেব, তাতে আমি বেশি খুশি হব। পৃষ্ঠপোষকতা পেলে এই ক্ষুদ্র শিল্পগুলো দেশের কুটির শিল্পের বিশাল বাজার হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মুনাফা বলেন বা প্রফিট বলেন, যেটা করি বা করব, সেটা আমাদের থেকেও অধিকাংশটা সাধুগুরু, প্রান্তিক শ্রেণীর মানুষ এবং প্রকৃতির কাজে হচ্ছে ব্যবহার করা হয়। আমরা চাই যে আমাদের কুটির শিল্পের প্রতি সরকারের একটা বিশেষ দৃষ্টি দেওয়া দরকার, কারণ এটা আগাইলে পরে আমাদের আমরা দেশকে উপস্থাপন করতে পারবো। ঐতিহাসিক এই স্থানের অর্থনৈতিক বিকাশে হস্তশিল্পকে বিশেষভাবে এগিয়ে নেয়ার গুরুত্ব দেখছেন গবেষকরা। এখানে যেন একটা হস্তশিল্পের একটা পাশাপাশি একটা হস্তশিল্পের একটা এলাকা গড়ে উঠে, যারা ঘরে বসে হাতের কাজ, ছোট ক্রাফট কাজ করতে পারে এবং অর্থনৈতিকভাবে যেন তারা এটাকে একটা অংশগ্রহণ করতে পারে, তাদের আর্থিক উন্নতি করতে পারে। সবার চাওয়া সংস্কৃতি বিকাশের পাশাপাশি ক্ষুদ্র কুটির শিল্পের এলাকা হিসেবে গড়ে উঠুক লালনের ধাম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।